নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক বঙ্গ বিজেপিতে ধুন্ধুমার, তুই কার দালাল, তুই কার টাকা খেয়েছিস, রব উঠছে। ধুন্ধুমার লেগে গেছে বিজেপিতে। দিলীপ ঘোষ বলেছেন তথাগত রায় দলের টাকায় মদ খান প্রতি সন্ধ্যেবেলায়। সৌমিত্র খান বলেছেন দিলীপ ঘোষ ক্লোজ চ্যাপ্টার। দিলীপ ঘোষ বলেছেন এরা সব তৃণমূলের আবর্জনা। শুভেন্দু বলেছেন ফালতু লোকের কথার জবাব দেব না। সুকান্ত মজুমদার বাক্যহারা। শ্রমিক ভট্টাচার্য চুপ করে বসে রগড় দেখছেন। আর শেষে বোম ফাটিয়েছেন দিলুদা। এদের দিনের চরিত্র এক, রাতের চরিত্র আলাদা। বারে যায় চরিত্রহীন। মানে বাংলায় বিজেপিতে মুষল পর্ব চলছে, সেটা বললেও কম বলা হবে। মাত্র কদিন আগে মনে আছে বাংলাদেশের কিছু অর্বাচীন, বাংলাদেশ মানে বাংলাদেশের কিছু অর্বাচীন ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে তার উপরে হাঁটাচলা করছিল। এসব উন্মাদের কাজ। আমরা বলেছিলাম কোনো দেশের জাতীয় পতাকা, জাতীয় সম্মানকে ছোট করা, অপমান করা সভ্য মানুষের কাজ নয়। আমরা কেন, আমাদের বাংলাদেশের বহু বন্ধুরাও একই কথাই বলেছেন। একবার নয়, বারবার তারাও বলেছেন। কিন্তু সেই ঘটনার পরে আমাদের কাঁথির খোকাবাবু কি বলেছিলেন, উড়ে বাস, সে কি উন্মাদনা। মেজর ময়ূখ রঞ্জন আর ফিল্ড মার্শাল শুভেন্দু অধিকারী দখল নেবেন ঢাকা, এরকমটা একটা খবর পাওয়া যাচ্ছিল। আমরা তো ভেবেছিলাম সত্যিই বেনাপোল পেট্রোপোলে হাঙ্গামা লাগলো বলে। কিন্তু সে অধ্যায় শেষ। আপাতত পাক ভারত উত্তেজনা পূব থেকে পশ্চিমে চলে গেছে গোটা ব্যাপারটা। উত্তেজনা এখন তুঙ্গে। দেশের সরকার জানাচ্ছে পাক সন্ত্রাসবাদীরা এসে সে দেশের মানে আমাদের দেশের 27 জন মানুষকে খুন করেছে। দু দেশের মধ্যে এক তীব্র উত্তেজনা আছে। ভারত জলচুক্তি বাতিল করেছে, জবাবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করার কথা বলেছে। এসবের মাঝে আমাদের ডাড়া হঠাৎই কিছু পাকিস্তানের পতাকা নিয়ে আগুন লাগিয়ে জ্বালাতে শুরু করলেন। মানে এবারে আটারি বা ওয়াগা সীমান্ত দিয়ে করাচিতে ঢুকে দখল করার কথা বলেননি, রাওয়ালপিন্ডির পিন্ডি চটকে দেওয়ার কথা বলেননি, কলকাতাতে বসে উনি পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন। পাগলের গোবদে আনন্দ, শুভেন্দুর পতাকায় আগুন লাগানোতে আনন্দ। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে টপকালেন দিলীপ ঘোষ। তিনি বললেন এটা ঠিক কাজ নয়। আমরা অনেকেই নিজেকে চিমটি কেটে দেখছি জেগে আছি কিনা, একই কথা শুনিয়ে আজ মন্তরার মুখে। তো যাই হোক, দিলীপ ঘোষ এই কথা বললেন। যিনি বুদ্ধিজীবীদের কথায় কথা রগড়ে দেন, তিনি বললেন এই ফ্ল্যাগ জ্বালানো, দেশের পতাকা জ্বালানো ঠিক কাজ নয়। তো যাই হোক, শুভেন্দু পতাকা পোড়ালেন, জ্বালালেন, দিলীপ ঘোষ বিরোধিতা করলেন। এদিকে রাজ্যে তো বিরাট কর্মযজ্ঞ। দীঘায় জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। তুই কেবল রাম রাম করবি, আমি রাম, জগন্নাথ, মসজিদ, গুরুদ্বারা সব করব। মানে এক চরম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতা নয়, এক সর্বধর্ম সমন্বয়কে ধরে পাল্টা এক রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সমন্বয়ে মসজিদের ইমামদের ভাতা দেওয়া হবে, পুরোহিতদের ভাতা দেওয়া হবে, পুজো ক্লাবকে টাকা দেওয়া হবে, ঈদে মাথায় কাপড় দিয়ে মমতা হাজির থাকবেন রেড রোডে, সেন্ট পলস ক্যাথিড্রালে বড়দিনে প্রেয়ারে থাকবেন, গুরুদ্বারায় থাকবেন গোবিন্দ সিং এর জন্মদিনে। বিভিন্ন সরকারি খয়রাতি বন্টন হয় সর্বত্র। ধর্ম বা ধর্ম বিযুক্ত সামাজিক ক্ষেত্রে এই ধর্মনিরপেক্ষতা, সর্বধয় সমন্বয় আর সর্বধর্ম সমন্বয় আর সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে বঙ্গ বিজেপির কথা, সেটা আরো ইন্টারেস্টিং। তো যাই হোক, রাজ্যে জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে যখন হাওয়াটা ঠিক ওঠার মুখে, তখনই জানা গেল যে, আমরা জানলাম যে চিরকুমার সভা ছেড়ে দিলীপ ঘোষ গার্হস্থ্য জীবনে প্রবেশ করছেন। তো এটা নতুন কিছু নয়। প্রিয়রঞ্জন থেকে শোভেন মিত্র থেকে দিগ্বিজয় সিং, এরকম হুদো হুদো উদাহরণ আছে। কিন্তু যেটা মজার সেটা হলো এই বিয়েকে কেন্দ্র করেও শুভেন্দু আলাদা। অন্তত মুখরক্ষার খাতিরেও এলেন না। মুখরক্ষার খাতিরে এসেছিলেন সুকান্ত মজুমদার বা অন্য কিছু নেতারা, শুভেন্দু এলেন না। সাধারণ সৌজন্যবোধের যে ব্যাপার, সেটাও ওনার নেই, কোনোদিনই ছিল না, সেটাও প্রমাণ হলো আরেকবার। আবার একলা হলেন আমাদের কাঁথির খোকাবাবু। এবার জগন্নাথ মন্দির উদ্বোধনে শুভেন্দু জানালেন ওই দিনই সনাতনী কি একটা সভা করবেন।
আমি ঠিক এই ব্যাপারটা বুঝি না, কি সনাতন কোনটা উনি বলতে চান। মাঝে মধ্যেই সনাতন সনাতন বলে চিৎকার করেন। সনাতন আমাদের ছোটবেলায় একজন মালি ছিলেন, আমাদের স্কুলে একজন মালি ছিলেন সনাতন। এছাড়া আর অন্য কোনো সনাতন বা সনাতনী এই ব্যাপারটা আমি বুঝতেও পারি না। একবার একটা লেখার চেষ্টা করেছিলাম এবং তাতে শেষ পর্যন্ত এসে যেটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে গিয়ে হিন্দু ধর্মের এক বিকৃত রূপ হচ্ছে এই সনাতন বা সনাতনী কথাবার্তা। মানে হিন্দু ধর্মের, আদত হিন্দু ধর্মে এরকম ধরনের কোনো কথাই নেই। এটা নিয়েও আরেকদিন আলোচনা করা যাবে। তো যাই হোক, শুভেন্দুবাবু এই সনাতনী নাকি একটা সভা করবেন বেশ পশ্চিম মেদিনীপুরে, বেশ করবেন। তো সেটা একটা ফ্লক সভা হলো, চরম ফ্লপ। খিচুড়ি খাওয়া নিয়ে মঞ্চ থেকে এত কটু কথা আমি কখনো শুনিনি। বহুবার বহু জায়গায় খিচুড়ি বিতরণে গেছি, পুরুলিয়ায় যখন সুখা, যখন ওখানে ড্রট হতো, যখন জল পাওয়া যেত না, তখন গ্রামে গিয়ে আমাদের স্কুল থেকে আমরা খিচুড়ি নিয়ে যেতাম, গরিব মানুষদের খিচুড়ি বিতরণ হয়েছে আমরা দেখেছি। আমাদের গ্রামে বছরান্তে একবার করে মৎস্য ভয়, সেখানে খিচুড়ি লাবড়া খাওয়ানো হয়, সেটাও দেখেছি। তো শুনলাম এরকম অদ্ভুত ব্যাপার শুনিনি। মঞ্চ থেকে শুভেন্দুর পছন্দের কার্তিক মহারাজ বলছেন মুসলমানদের কাছ থেকে শিখুন, ওরা 1 মাস 12-14 ঘন্টা কিছুই খায় না, আর আপনারা সামান্য খিচুড়ির জন্য মারপিট করছেন। অর্থাৎ কার্তিক মহারাজ শিখতে বলছেন কার কাছ থেকে? মুসলমানদের কাছ থেকে, যাদের ভোট আবার শুভেন্দুদের দরকার নেই। এর অদ্ভুত একটা অবস্থা, এক তামাশা। এধারে দীঘায় এসে হাজির সস্ত্রীক দিলীপ ঘোষ, কেবল হাজির নয়, মমতার সঙ্গে আড্ডা দিলেন, আবার মালা বদল করলেন আরেকবার জগন্নাথ দেবের সামনে, এবং জানালেন যারা 19 সালেও দলে ছিলেন না, যাদের বিরুদ্ধে লড়াই করে আমি 18টা সাংসদ জিতিয়েছিলাম, তাদের কাছ থেকে কোনো কথাই শুনবো না। পরিষ্কার বোঝাই যাচ্ছে তিনি চাঁদমারিতে রেখেছেন শুভেন্দু অধিকারীকে। বললেন 77টা এমএলএ দিয়েছিলাম, তার 10-12টা খসে গেছে, কার দায়? আবার টার্গেট সেই শুভেন্দু। ওদিকে ডিপ্লোম্যাটিক্যালি দল আর দলের স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে কিছু কথা বলার ছিল, বলেছেন সুকান্ত মজুমদার। তিনি তার মন্ত্রিত্ব নিয়ে আছেন। দিলীপ ঘোষ জানেন তার নিজের একটা জায়গা আছে দলে, তিনি তার হেক্কারি নিয়ে আছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কথা বলার মতন অবস্থাতেও নেই। সদ্য নতুন কাক হওয়া আর পুরনো দাঁড় কাকের মধ্যে তফাৎটা থাকা স্বাভাবিক। তার চেয়েও স্বাভাবিক একে অন্যকে দেখে খচে যাওয়া। মানে সদ্য নতুন কাক এবং দাঁড় কাক খচে যায় একে অন্যকে দেখলে, কারণে অকারণে তেড়ে যায়। তো এই বঙ্গের বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে দেখলে আমার ঠিক সেটাই মনে হচ্ছে। সিপিএম জামানা শেষ হয়েছে 2011 সালে, সেই সময়কার কথা বলছি। 2014-তে দিল্লি দখল করেছেন মোদিজি। এদিকে 34 বছরের ইট, চুন, সুরকি, পাথরের মৌরুষি পাট্টা, ভোট দেওয়ার অপরাধে হাত কেটে নেওয়া, মেসোমশাই এলসি ডেকেছে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো আমরা শুনেছি এবং শোনার পরে টিয়ে ছেড়ে ছুটতে ছুটতে লোকাল কমিটিতে দৌড়েছেন মেসোমশাই। তো সেই জমানা চলে গেছে। খানিক উল্টো চাপ হবে বই কি, মাইকে বদলা নয় বদল চাই গোত্রের রামধুন চললেও হচ্ছিল। এবং সেই সময় সেই হাতে মাথা কাটা এলসিএস, এলসিএমরা, ডিসিএম কমরেডরা কেটে পড়ছেন অনেকেই। আম্মু আর পলিটিক্সে নেই। কেউ কেউ বাজারে চড়থাপ্পড় খাবার আগেই 100 কিলোমিটার দূরে ভাইরা ভাইয়ের ঘরে বসে আমি তো এটাই জানতাম, এরকমই তো হবে ইত্যাদি রাজনীতি করছিলেন। সুন্দরবনে সন্দেশখালিতে চলে এলেন, টালিগঞ্জে ফ্ল্যাটে বসে থাকছেন, এরকমও আমরা দেখেছি। কিন্তু পাড়ার হবা বাবা রামা শ্যামারা যারা পোস্টার লিখতো, মিছিল করতো, তারা ঝাড়ের মুখে দাঁড়িয়ে সারেন্ডার করছে। এক অংশ, বড় অংশ গিয়ে তৃণমূলেই শেল্টার নিয়েছে, আর একটা বড় অংশ গিয়ে বিজেপির ছাতার তলায় দাঁড়ালো। ঘটনাচক্রে তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, 34 বছরের রাজত্ব থেকে উৎখাত হওয়া সিপিএম ক্যাডার সমর্থক ভোটারদের দল আগে রাম পরে বাম ফর্মুলা মেনে বিজেপিকে ভোট দিলেন, বিজেপির সঙ্গে গেলেন। মনে অসম্ভব ঘৃণা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তেনাকে হারানোর জন্য বিজেপি সই। কিন্তু সেই খানিকটা ঝড়ে বকমরে গোছের ফকিরের কেরামতি বাড়ে গোছের একটা ব্যাপার, বিজেপির হঠাৎ উত্থান দিলীপ ঘোষের কৃতিত্ব হয়ে দাঁড়ালো। এবং এটাও ঘটনা যে তিনি নিজের হেক্কারবাজি দিয়ে, বড় বড় বুকনি দিয়ে দলটাকে খানিকটা দাঁড়ও করিয়েছিলেন। আর ওই সিপিএম এর ঝাড় খাওয়া নেতা কর্মীরা ওনাকে দেখে খানিকটা অক্সিজেন পেয়েও ছিলেন। কাজেই বামের ভোট রামে আর বিজেপির মাত্র 2 থেকে 18টা আসন হয়ে যাওয়া, এটা দিলীপ ঘোষের কিছুটা কৃতিত্ব তো বটেই। 2019-এর লোকসভায় দিল্লির আহাম্মক বিজেপি নেতারা ভাবলেন ব্যাস দেওয়াল নড়ে গেছে, এক ধাক্কা অর্ধ, তাই দল ভাঙিয়ে আনলেন খোকাবাবুকে।
আর সেই থেকে নতুন কাক আর পাড়ার পুরনো দাঁড় কাকের লড়াই চলছে। শুভেন্দু আর দিলু ঘোষের এই লড়াই থামার কোনো নাম নেই, আর থামবেও না। এমনিতে দিলু ঘোষের সাদা মনে কাদা নেই, দুধ ধুম দাম কথা বলে দেন, চিরকুমার সভা ত্যাগ করে এখন তিনি বিবাহিত। তিনি তখনই শুভেন্দু অধিকারী এবং আরো কিছু নৌটঙ্কিবাজদের দলে ঢুকতে দেখে ভেবেছিলেন তার আসনে নজর দেওয়ার ক্ষমতা এই দল বন্ধুদের নেই। ওদিকে রাজনীতি করা স্তক এই চেয়ারের খেলাটা ভালো করে শিখেছিলেন আমাদের টাচমিনট খোকাবাবু। দলের মধ্যে দল করা, সময় মতন চোট দেওয়া, এসব তেনার বাঁয়ে হাত কা খেল। কাজেই দলে ঢোকার পর থেকে সব থেকে প্রভাবশালী দিলীপ ঘোষের পেছনে লেগে গেলেন তৃণমূল থেকে আসা নেতাদের একটা গোষ্ঠী, এবং সেই লড়াই রাবণের চিতার মতো তা আর নেবে না। এনাদের কলহ থামে না, একসঙ্গে হাত মেলালেন, খেলেন, উঠে ক্যামেরা মাইকের সামনে দিলেন উনি এটা ঠিক করেননি, বলে দিলেন। কদিন আগে শুভেন্দু ক্ষমতায় আসলে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। সে মন্তব্যে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। দিলীপ ঘোষ জানালেন না, এটা তো ঠিক কথা নয়। শুভেন্দু বলেছে অতএব এটা ঠিক কথা নয়। মানে বুদ্ধিজীবীদের রোগড়ে দেওয়া যায়, কিন্তু মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে তুলে ফেলে দেওয়া যায় না, এরকম একটা স্ট্যান্ড নিচ্ছেন। এরকম বলা যায় না। যিনি বুদ্ধিজীবীদের রোগড়ে দেব গোছের কথা বলেন, তিনি হঠাৎ রাজনৈতিক ভদ্রতার পরাকাষ্ঠা হয়ে উঠলেন। কিন্তু সমস্যা আরো গভীরে। দিল্লির নেতারা, এমনকি RSS এর মধ্যেও এক বিরাট অংশের সমর্থনে দিলু ঘোষ আবার হবেন সভাপতি, এরকম একটা ব্যাপার যখন হচ্ছে, ঠিক সেই খবরটা শুভেন্দুর মেজাজ খারাপ করে দিয়েছে। শোনা গেছে ওনার মাইনে করা 2 ইউটিউবারের কথায় কথায় তারা বলছেন এরকমটা চলতে থাকলে উনি নাকি সন্ন্যাস গ্রহণ করবেন। মানে উনি বলা করাচ্ছেন যে আমি আর রাজনীতিতেই থাকবো না। তো দিল্লিতে সুকান্ত বাবুর ডেরাতে বসেছিল বৈঠক, সেখানে নাকি দিলু ঘোষের নাম সাজেস্ট করেছিলেন এক দিল্লির নেতা, যিনি সংগঠন দেখেন। তিনি দিলু ঘোষের নাম করতেই বেজায় অখুশি আমাদের টাচমিনট খোকাবাবু নাকি বলেছেন তাহলে 2026-এও সম্ভব হবে না, আমি এসবে নেই। এদিকে RSS, যিনি বাংলার সংগঠনের দায়িত্ব আছেন, তিনি বলছেন এখনই 2026-এ যে খুব বিরাট একটা সম্ভাবনা আছে বলে তারাও মনে করছেন না। কিন্তু দিলু ঘোষকে সামনে রেখে যেটুকু লড়াই দেওয়া যাবে সেটুকুও অন্য কারোর পক্ষে নাকি সম্ভব নয়। শোনা যাচ্ছে এই পদের আরেকজন স্ট্রং দাবিদার নাকি দুপক্ষের লোকজনদের তাতাচ্ছেন যাতে পাকা ফলটা তার পাতে এসে পড়ে। তিনি খুব বুদ্ধিমান লোক, তার নাম শোনাই যাচ্ছে না, তিনি চুপচাপ পেছনে বসে আছেন। মাঝে মধ্যে সন্ধ্যেবেলায় অন্যান্য জায়গায় চারিদিক দেখে টেকে বারে ঢোকেন, 2-4 পাত্র বিয়ার হুইস্কি খান, তারপরে বাড়ি ফেরেন। এমনিতে বেশ ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলেন, নাটক দেখেন, সিনেমা দেখেন। এরকম একজন লোক, তিনি বসে আছেন কবে পাকা ফলটা তার পাতে এসে পড়বে। শেষে আমরা নির্ভেজাল সার্কাস দেখছি। কিন্তু বাংলাতে বিজেপির সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার মাটি। আজন্ম সেই মাটিতে লালন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ চাষ করেছেন, সার দিয়েছেন। এ মাটিতে সোনা যে ফলানো হয়েছে, এখানে ঘৃণা ফলে না। আর ঠিক তাই শুভেন্দু আসুন বা দিলীপ ঘোষ আসুন, ফাঁকতালে অন্য কেউ খুব একটা কিছু করে উঠতে পারবেন না। আর যেটুকু সম্ভাবনা তাদের ছিল শেষ হয়ে গেছে 2021-এ। খেয়াল করুন, তারপর থেকে নির্বাচনের পর নির্বাচন বিজেপির ভোট কমছে, আসন কমছে। বামেরা সামান্য বিশ্বাসযোগ্যতা ফিরে পেলে বিজেপি আবার সেই 12% ভোটে চলে যাবে। বামেদের উত্থান অনিবার্য হয়ে দাঁড়াবে, আর 1-2খানা আসনে ফিরে যাবেই। কিন্তু তখনও ডাডা অনুগামীদের পোস্টে লেখা হবে ডাডা আসছে, দিলু কাঁপছে, দিলীপ আসছে, শুভেন্দু কাঁপছে। এই লড়াইয়ের যে ক্ষমতার লড়াই খুব তাড়াতাড়ি শেষ হবে না। এই শুভেন্দুর বিচ্ছিন্নতার কারণটা কোথায়, আসুন সেটাও বুঝে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 হলো সেই প্রধান অনুচ্ছেদ যা নাগরিকদের ধর্মের অধিকার এবং স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে। অর্থাৎ আমার যা ইচ্ছে আমি নিজের ইচ্ছে, নিজের বিবেকের ডাকে যে কোনো ধর্ম গ্রহণ, পালন এবং প্রচারের আমার অধিকার রয়েছে। আমি ধর্ম না পালনের অধিকার আমার সংবিধানই আমাকে দিয়েছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 26 থেকে 28-এ এই অধিকার যাতে প্রত্যেক মানুষের থাকে, ধর্মের ভিত্তিতে যেন কোনো ধরনের বিভেদ না করা হয়, সেই অধিকারও দেওয়া আছে। ব্যক্তিগত ধর্মাচারের ক্ষেত্রে অনুচ্ছেদ 25 হলো মূল ভিত্তি, এবং দেশে যে শাসকই থাকুক না কেন আজ অবধি আমাদের সংবিধান এই অধিকার আমাদের দিয়েছে, আজ অবধি সেই অধিকার আমাদের আছে। আচ্ছা, যদি কেউ এই সংবিধানের দেওয়া অধিকার কেড়ে নিতে চায়, যদি কেউ ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে, তাহলে কি হবে? তাহলে তার আইন অনুযায়ী বিচার হবে এবং তাকে জেলে পাঠানো হবে। হ্যাঁ, যদি সঠিক বিচার হয় তাহলে ধর্মের ভিত্তিতে যদি কোনো বৈষম্য হয়ে থাকে, যিনি করছেন তিনি শাস্তি পাবেন। এই ধর্ম পালন এবং ধর্মের ভিত্তিতে
কোনো রকম বৈষম্য না থাকাটা আমাদের সংবিধানের মৌলিক অধিকার। কিন্তু কিন্তু আমাদের কাঁথির খোকাবাবু, তার দলের, তার সংগঠন আরএসএস এর এই স্বাধীন দেশের সংবিধানে কোনো কথাতেই আস্থা বা বিশ্বাস নেই। কারণ এই স্বাধীন দেশে, স্বাধীনতা সংগ্রামে, এই স্বাধীন দেশের সংবিধান রচনায় তাদের কোনো ভূমিকা নেই, ছিলই না। উল্টে তারা সংগঠনভাবে বিশ্বাসঘাতকের কাজ করেছেন, 42-এ ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছেন। কেবল তাই নয়, দেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কোনো পর্যায়ে, কোনো জেলায়, ভারতের কোনো অংশে তাদের কোনো নেতার ন্যূনতম ভূমিকাও নেই। সেই দলের এক কুচি নেতা এই রাজ্যে ধর্মীয় বিভেদের বিষ ছড়াচ্ছে এবং তিনি জেলের বাইরে। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি 12টা আসনে জয়ী হবার পরে 17ই জুলাই শুভেন্দু হতাশ, পরাজিত, আর ঠিক সেই সময়ে তিনি প্রথমবারে এই বিতর্কে নামলেন। জোর গলায় প্রকাশ্যেই বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটা তুলে দিতে বললেন, আর দলের সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়ার কথা বললেন। তিনি বললেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, সংখ্যালঘু মোর্চার আর কোনো প্রয়োজন নেই, এবং দাবি করলেন যে মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয়নি, শুধুমাত্র হিন্দুরা তাদের সমর্থন করে। বললেন যে স্থানীয় ইমাম এবং মুয়াজ্জিমরা মুসলিমদেরকে বিজেপিকে ভোট দিতে না দেওয়ার হুমকি দিয়েছে। তার হিসেব বলছে নাকি 2024 সালে 95% মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে, যা 2021 সালে বিধানসভা নির্বাচনের থেকে নাকি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। রাজ্য বিজেপির নেতৃত্বে এই বক্তব্য প্রকাশ্যে বিব্রত হবার নাটক করে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য খানিক নরম গলায় কিছু সংশোধন করার চেষ্টা করেছিলেন। 2025-এর 1 জানুয়ারি এই খোকাবাবু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর বাংলাদেশ স্টাইলের হামলা তার অভিযোগ করছেন, এবং বিশেষত উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার লোহাফুঞ্জির বাবানিয়া গ্রামের একটা ঘটনার উল্লেখ তিনি করছেন, যেখানে দুষ্কৃতীরা নাকি উস্কানি ছাড়াই হিন্দুদের উপরে হামলা করেছে, লুটপাট করেছে, যার মধ্যে 60 বছর বয়সী একজন মহিলা, শিশু, একজন গর্ভবতী মহিলা, একজন পুরুষ, যার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পরে দেখা গেল এটা কিন্তু দুষ্কৃতিকারীদের ঘটনা, তার উপরে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই ছিল না। তিনি তার উপরে একটা সাম্প্রদায়িক রং চড়িয়ে সারা রাজ্যে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। মুর্শিদাবাদের ব্যাপারেও তাই, এরকমভাবে আগুন লাগানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সফল হচ্ছেন না। এই ঘটনায় প্রত্যেকটা দোষীকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা চলছে, কিন্তু তিনি এখনো মাঝে মধ্যে বাংলাদেশের হিন্দু নিপীড়নকে সামনে রেখে এক সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে রাখতে চান। এটাই তার লক্ষ্য। 2025 সালের 11ই মার্চ টাচমি নট খোকাবাবু আবার বিতর্ক সৃষ্টি করেন এই বলে যে 2026 সালে বিজেপি সরকার গঠন করলে তারা মুসলিম বিধায়কদের শারীরিকভাবে বিধানসভা থেকে বের করে দেবেন, এবং দাবি করেন যে তখন সব তৃণমূল বিধায়ক মুসলিম হবে এবং কোনো হিন্দু তৃণমূল বিধায়ক থাকবে না। কতটা সাম্প্রদায়িক হলে এ ধরনের কথা বলা যায়? বিধানসভায় একজন বিরোধী দলনেতা এ ধরনের মন্তব্য করতে পারেন? 11ই মার্চ ওই টাচমি নট খোকাবাবু আবার বিতর্ক সৃষ্টি করেন এই বলে যে 2016 সালে বিজেপি সরকার গঠন করলে তারা মুসলিম বিধায়কদের শারীরিকভাবে বিধানসভা থেকে বের করে দেবেন। এটা সংবিধান বিরোধী কথা। কেবলমাত্র এই কথা বলার জন্য 6 বছর তার জেল থাকার কথা, সে না হয় বাদই দিলাম, কিন্তু এর মধ্যে মজার ব্যাপার হলো তিনি এই বাংলার সেই একমাত্র মানুষ যিনি মনে করেন 2026-এ তারা এই বাংলায় সরকার তৈরি করবেন, এবং যদি করেন তাহলে নাকি মুসলমানদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন। শুনলাম 8ম শ্রেণীর শিক্ষকেরা বাংলার বাগধারা পড়ানোর সময় গাছে কাঁঠাল গোফে তেল বাগধারাকে বোঝাতেই নাকি শুভেন্দুর এই কথাটাকে উদাহরণ হিসেবে রেখেছেন। সেই শুভেন্দুবাবু গাছে কাঁঠাল দেখে গোফে তেল দিচ্ছেন বটে, কিন্তু শুনলাম সস্তার বলেই নাকি জেলেও কয়েদিদের এখন এই কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করানো হচ্ছে। এই যে বঙ্গ বিজেপির অবস্থা, এই যে বঙ্গ বিজেপির এখনকার যে ছবিটা হয়ে দাঁড়িয়েছে, সেটা এক ধরনের ক্যামোফ্লেজ, সেটা কি এক ধরনের ক্যাওস তৈরি করার জায়গা? এর মধ্যে দিয়ে কি নতুন একজনকে তুলে ধরার চেষ্টা হচ্ছে? আমরা জানি না, হতেও পারে। আমরা জানি না দিলীপ ঘোষ শুভেন্দুর লড়াই কতটা মেকি, কতটা বানানো, কতটা সত্যি। কিন্তু এটা আমরা জানি যে শাসক দল বিজেপির গোটা ভারতবর্ষে যে সংগঠন আছে, পশ্চিমবঙ্গে সেই সংগঠন নেই। সেই সংগঠন নেই বলেই পাল্টা তৃণমূলের সরকারের বহু বহু অন্যায় কাজের পরেও তারা এখনো পর্যন্ত টিকে রয়েছে। তারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে একমাত্র ওই শুভেন্দু বা এই বঙ্গ বিজেপির যে নোংরামি,
যে অসাংবিধানিক কথাবার্তা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন বলে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। এইখান থেকে বাংলার রাজনীতি কোন ধারে যাবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। ভাবুন, ভাবা, প্র্যাকটিস করুন, ভাবতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।